যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুম থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া রায়, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, বিষয় সংস্কৃত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত প্রথম পত্র। এখান থেকে যে উপাখ্যানটি আমরা করব সেটি হচ্ছে নিয়তের বিধানম। নিয়তের বিধানম অর্থাৎ নিয়তি অর্থাৎ ভাগ্য অর্থাৎ আমাদের কপাল। আজকে আমরা যে উপাখ্যানটি পড়ব নিয়তের বিধানম, এই উপাখ্যান না, এটি একটি গদ্য কাব্য। তো এই গদ্য কাব্যটি লিখেছেন একজন সুদক্ষ লেখক, তিনি হচ্ছেন বাণভট্ট। এই বাণভট্টের নিয়তের বিধানম নামক যে গদ্য কাব্যটি, এই গদ্য কাব্যটি মূলত রচিত হয়েছে হর্ষবর্ধনের জীবনচরিত নিয়ে। হর্ষবর্ধনের যে নিয়তি, শেষ পর্যন্ত তার জীবনের যে পরিণতি হয়েছিল সেটা নিয়েই আমাদের এই নিয়তের বিধানম আখ্যানটি, গদ্য কাব্যটি রচিত হয়েছে। বাণভট্ট ছিলেন একজন সুদক্ষ গদ্যকাব্য লেখক। তিনি ছিলেন রাজা হর্ষবর্ধনের একজন সভাকবি। তিনি খ্রিস্টীয় 7ম শতাব্দীতে তার আগমন। আমাদের এই নিয়তের বিধানম যে গদ্যকাব্যটি, এটি 8টি উচ্ছ্বাসে বিভক্ত। এই 8টি উচ্ছ্বাসের ভিতর আমাদের নিয়তের বিধানম যে গদ্যকাব্যটি, এটি হচ্ছে 5ম উচ্ছ্বাসে। এই বাণভট্ট যে নিয়তের বিধানম যে গদ্যকাব্যটি এই লিখেছেন, এখানে রাজা হর্ষবর্ধনের জীবনচরিত, তার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তার জীবনের সব কাহিনী এখানে লেখা রয়েছে। তো আমরা এসব সবাই মূল উপাখ্যানে ফিরে যাই। এই আখ্যানের প্রথম হচ্ছে শ্রীকণ্ঠ নামক একটি জনপদ। প্রাচীনকালে শ্রীকণ্ঠ নামক একটি জনপদ ছিল। এই জনপদের রাজা ছিলেন শ্রীকণ্ঠ নামক জনপদের রাজা ছিলেন পুষ্পভূতি। এই পুষ্পভূতি বংশের প্রথম যে পুত্র সন্তান, তার নাম ছিল প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন যখন বড় হলেন, তখন রাজা পুষ্পভূতি তাকে বিবাহ দেন এবং বিবাহের পরে সূর্যদেবের অনুগ্রহে তিনি যশোবতী নামক একজন স্ত্রী লাভ করেন। তো যশোবতীর গর্ভে সূর্যদেবের অনুগ্রহে 3টি সন্তান জন্ম নেয়। প্রথম সন্তানের নাম রাজ্যবর্ধন, দ্বিতীয় সন্তানের নাম হর্ষবর্ধন এবং তৃতীয় যে সন্তান, তার নাম ছিল রাজ্যশ্রী। অর্থাৎ প্রভাকর বর্ধনের 3টি ছেলে মেয়ে, রাজ্যবর্ধন, হর্ষবর্ধন এবং তার একটি মাত্র কন্যা সন্তান, তার নাম হচ্ছে রাজ্যশ্রী। ধীরে ধীরে প্রভাকর বর্ধনের বড় পুত্র রাজ্যবর্ধন এবং ছোট পুত্র হর্ষবর্ধন বড় হয়ে ওঠেন এবং অতি অল্প সময়ের ভিতরেই তারা বিভিন্ন লেখাপড়া, বিভিন্ন কলা বিদ্যায় এবং সুদক্ষ যোদ্ধা হিসেবে পরিগণিত হয়। এবং তার একমাত্র মেয়ে যে রাজ্যশ্রীও নৃত্য গীতাদি এবং বিভিন্ন কলাবিদ্যা, যেমন গান, ছবি আঁকা, বিভিন্ন বিষয়ে সেও পারদর্শী হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে রাজ্যশ্রী যখন বড় হয়ে ওঠে, তখন রাজ্যশ্রীর বিবাহ দেওয়া হয় মৌখরী বংশের পুত্র সন্তান, তার নাম হচ্ছে গ্রহবর্মা। গ্রহবর্মার সাথে কন্যা রাজ্যশ্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর রাজা একদিন শুনতে পান যে হুণরূপ হরিণদের বিনাশের প্রয়োজন। তখন রাজা প্রভাকর বর্ধন হুণরূপ হরিণদের বিনাশের জন্য তার বড় পুত্র রাজ্যবর্ধনকে উত্তরাপথে গমন করার আদেশ দেন। তখন রাজ্যবর্ধন পিতার আদেশ মতো উত্তরাপথে হুণরূপ হরিণদের বিনাশের জন্য এগিয়ে যান এবং সাথে তার ছোট ভাই যে হর্ষবর্ধন, তার পিছন অনেক দূর পর্যন্ত যাত্রা করেন। কিছুদিন যাওয়ার পরে রাজা কিছু
কিছুদিন যাওয়ার পরে কুরঙ্গক নামক রাজধানী থেকে অর্থাৎ আমাদের যে শ্রীকণ্ঠ নামক জনপদ সেখান থেকে খবর যায় যে রাজা প্রভাকর বর্ধন খুবই অসুস্থ, তিনি দাহজ্বরে আক্রান্ত। এই খবর শোনা মাত্র হর্ষবর্ধন তার ভ্রাতা রাজ্যবর্ধনকে সেখানে রেখে পিতার অসুস্থতার খবর শুনে তার নিজ রাজ্য স্থানেশ্বরে ফিরে আসেন। স্থানেশ্বরে ফিরে এসে দেখতে পেলেন যে তার মাতা যশোবতী স্বামীর আরোগ্য লাভ অসম্ভব বুঝতে পেরে নিজেই অগ্নিতে আত্মাহুতি অর্থাৎ স্বামীর পূর্বেই তিনি মৃত্যুবরণ করতে চান। এই অবস্থা দেখে হর্ষবর্ধন খুবই চিন্তায় পড়লেন এবং তিনি মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলেন। তখন মা অর্থাৎ যশোবতী বললেন যে আমি বীর কন্যা, বীর জননী এবং বীর পত্নী, আমার রূপ নারী, এর অন্যথা আর কি করে করব। আমি স্বামীর আরোগ্য লাভ অসম্ভব জেনে আমি নিজে স্বামীর পূর্বেই আমি মৃত্যুবরণ করতে চাই, আমাকে এই কাজে বাধা দিও না। হর্ষবর্ধন মাকে ধরে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু মা কিছুতেই তার কথা শুনলেন না। বললেন যে আমার ন্যায় নারী এর থেকে অন্যথায় আমি করতে পারবো না। তখন চন্দ্রমূর্তি যেমন অগ্নির ভিতর প্রবেশ করে, তেমনি আমাদের যশোবতীও স্বামীর আরোগ্য লাভ অসম্ভব বুঝতে পেরে নিজেই অগ্নি অর্থাৎ আগুনের ভিতর গমন করলেন। এই অবস্থা দেখে যশোবতীর এই অবস্থা দেখে হর্ষবর্ধন কান্নায় ভেঙে পড়লেন। তখন ধীরে ধীরে কিছুদিন পার হওয়ার পরে কিছুদিনের ভিতরে শুনতে পারলেন হর্ষবর্ধন যে তার ভগিনী অর্থাৎ বোন রাজ্যশ্রী সে কারাগারে বন্দী। এই খবর শুনতে পেরে হর্ষবর্ধন আরও মর্মাহত হলেন এবং তাকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। বিভিন্ন রাজাদের সাহায্যে তিনি তার বোন রাজ্যশ্রীকে উদ্ধার করার পরে এরপরে যখন মাতার মৃত্যু, কিছুদিন আগে পিতার মৃত্যু, সব খবর শুনে এবং বোন রাজ্যশ্রী ও কারাগারে বদ্ধ এই খবর শুনে হর্ষবর্ধন হৃদয় বিদারক অবস্থায় ভেঙে পড়েন। তিনি তার জীবনে এত যে করুণ কাহিনী ঘটলো এই কথা চিন্তা করতে করতে তিনি সবসময় বিষণ্ণ থাকেন। তো এই বিষণ্ণ অবস্থায় একদিন তিনি ঘুম করছেন, ঘুমের ভিতর একটি স্বপ্ন দেখলেন যে একটি আকাশচুম্বী অর্থাৎ গগনচুম্বী লৌহ স্তম্ভ তার মাথার উপর ভেঙে পড়ছে। তিনি এই স্বপ্নটা দেখার পরে খুবই মর্মাহত হলেন এবং মর্মাহত হয়ে বাইরে এলেন। বাইরে এসে তিনি শুনতে পারলেন যে তার ভ্রাতা রাজ্যবর্ধন মৌখরী বংশের রাজার হাতে নিহত হয়েছেন। এই খবর শোনা মাত্র হর্ষবর্ধন খুবই মর্মাহত হয়ে ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে এটাই হয়তো তার নিয়তি, আর এই নিয়তির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। যতই মানুষের ধন সম্পদ শৌর্য বীর্য যাই থাকুক না কেন, নিয়তিকে কেউ লঙ্ঘন করতে পারে না। আর আমাদের এই যে উপাখ্যানটি নিয়তের বিধানম, এই নিয়তের বিধানম উপাখ্যানের যে মূল চরিত্র হর্ষবর্ধনের নিয়তিকেও সে নিজে লঙ্ঘন করতে পারেনি। অর্থাৎ এটাই আমাদের মেনে নেওয়া উচিত যে নিয়তির বিধান অলঙ্ঘনীয়। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।